যেই কালচারে আমরা এটাও দেখতে চেয়েছিলাম যে একপাক্ষিকভাবে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। অনেকগুলো বিষয় সেখানে আলাপ আলোচনা হয়েছিল, সব রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছিল। নতুন বাংলাদেশ আমরা কেমন চাচ্ছি এটার একটা রিফ্লেকশন সেখানে আমরা ভেবেছিলাম যে আমরা পাবো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কিছু রাজনৈতিক দল দাবি করেছিল যে বাংলাদেশে গণভোটটা আগে হইতে হবে, কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে যে সরকার, যে দল ক্ষমতায় গিয়েছে, তারা বলেছিল যে গণভোট আর আমাদের যে নির্বাচন দুইটাই একসাথে হোক এবং আমরা সবগুলো বাস্তবায়ন করব একসাথে। কিন্তু আমরা তখনও দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল তারা বলেছিল যে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলেছিল যে আগে গণভোট হইতে হবে। তা আমরা ভেবেছিলাম যে এর মধ্য দিয়ে, গণভোটের মধ্য দিয়ে আমরা সংস্কার করব এবং এরপরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু তৎকালীন সরকারের যারা কর্তা ব্যক্তি, তৎকালীন বর্তমান যারা সরকারে ছিলেন, যারা সে বৈঠকগুলোতে গিয়েছিলেন, এখানে শিশির মনির ভাই আছেন, সরোয়ার তুষার ভাইরা আছেন, তারা আরও বিস্তারিত বলবেন ইনশাল্লাহ। তারা এই দাবিকে নাকচ করেছিল, তারা বলছিল যে আমরা সবগুলো অ্যাকোমোডেট করব। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি বর্তমানে সরকার গঠিত হওয়ার পরে যেহেতু টু থার্ড মেজরিটি তারা পেয়েছে এবং এই মেজরিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আবারও তারা একটি সব জনগণের দাবিগুলোকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করতেছে। আমরা যেটা দেখলাম যে ওনারা আসলে সংবিধানের দোহাই দিচ্ছেন এবং হচ্ছে টু থার্ড মেজরিটিকে ধরেই তারা সবগুলো পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে বর্তমান সরকার গঠিত হয়েছে 51% মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে বাংলাদেশে সংস্কার চেয়েছে 69% মানুষ। 69% মানুষের যে চাওয়া রয়েছিল, তারা যে সংস্কার বাংলাদেশে রিয়েলি চাচ্ছিল, তাদের দাবিকে অগ্রাহ্য করার একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমাদের অলরেডি এখানে যদি একটা একটা করে সংবিধান যে বিষয়গুলো সংস্কারের কথা বলা হয়েছিল সবগুলো তারা যদি আলাদাভাবে বাস্তবায়ন করতে চায়, এর বাইরে আমাদের গণভোটটা বাস্তবায়ন হলেই তো অনেকগুলো সমস্যার আসলে সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখানে বর্তমান সরকারের একটি গড়িমসি দেখতে পাচ্ছি। আমরা জনগণের মালিকানা, যেটা সংবিধানের 7-এর 1 ধারায় রয়েছে, এবং জনগণের মালিকানার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনরায় সরাসরি জনগণের মালিকানা এখানে নিশ্চিত করে যে জনগণ কোনটাতে রায় দিচ্ছে। জনগণ, অধিকাংশ জনগণই সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা এই যে টু থার্ডের এই মেজরিটি দিয়েই তারা জনরায়কে উপেক্ষা করার জন্য আমরা বুঝতে পারছি তারা সব ধরনের আয়োজন তারা সম্পন্ন করতেছে। তো এরকম একটি জায়গায় আমরা বিশ্বাস করি যে তারা অন্তত বিগত ফ্যাসিবাদী রেজিমের তারা দেখেছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কোথায় গিয়েছিল। একটা দল আরেক দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এরকম একটি জায়গায় চলে গিয়েছিল। তো বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি বসে থাকে নাই, তারা আসলে প্রতিবাদ জানিয়েছিল, তারা রাজপথে নেমেছিল, তারা আসলে সব ধরনের লড়াই সংগ্রাম করেছে। তো আমরা বর্তমান সরকারকেও আহ্বান জানাতে চাই যে আপনারা টু থার্ডের মেজরিটি নিয়ে পিপুলস উইল, সংবিধান তো রচিত হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, মানে সংবিধান তো জনগণের যে ইচ্ছা এটার প্রতিফলন হওয়ার কথা, কিন্তু আপনারা সংবিধানকে জনগণের উপরে নিয়ে যেতে চাচ্ছেন কেন? পিপুলস উইল সবসময় উপরে থাকার কথা। পিপুল কোন জায়গায় আগ্রহ পোষণ করেছে, জনগণ কোথায় রায় দিয়েছে, এই জনরায়কে আমরা বিশ্বাস করি যে চক্রান্ত তারা করতেছেন এবং নানাভাবে কথার মার পেঁচে তারা সংখ্যাগরিষ্ঠ নেই এটাকে উপেক্ষা করার চেষ্টা করতেছে। তো এই জায়গা থেকে আমি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্রশক্তিকে ধন্যবাদ জানাই, তারা একটি গোল টেবিলের আয়োজন করেছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে প্রয়োজনে আমরা রাজপথে নামতেও প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে অধিকার, জনগণের যে ম্যান্ডেট, এটা অক্ষরে অক্ষরে পালন করা হোক। একটা বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আলোচনাটা করতে হচ্ছে। বিগত 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা আসলেই রাষ্ট্রটাকে মেরামত করতে চেয়েছিলাম, রাষ্ট্রটাকে সংস্কার করতে চেয়েছিলাম, ঠিক সেই সময় যে সুযোগ আমাদের সামনে এসেছিল সেটা আমার মনে হচ্ছে এখন যে আমরা সেটা হারিয়ে ফেলতে বসেছি। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পরে এখন পর্যন্ত যতগুলো সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে,
যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের সামনে সুযোগ ছিল জনগণের সরকার হয়ে ওঠার, কিন্তু তারা জনগণের সরকার না হয়ে একটি দলের সরকার, কিংবা আরও যদি স্পষ্ট করে বলা যায় এক ব্যক্তিকেন্দ্রিক একটি সরকার ব্যবস্থায় পরিণত হয়েছিল। তার ফলাফল কিন্তু আমরা অতীতে বেশ কয়েকবার দেখেছি। এই 2/3 খেলা সেটা কিন্তু আমরা 2001-এ যেমন দেখেছি, আবার 2009 পরবর্তী সময়েও আমরা দেখেছি। বর্তমানে যারা ক্ষমতায় গিয়ে 2/3 যেই শক্তি, যেই গরিমা দেখাচ্ছেন, সেই একই শক্তি, একই গরিমা কিন্তু তারা 2001-এর পরেও দেখিয়েছিলেন। তখন তারা বলেছিলেন 50 বছরও নাকি তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। তারা এই 2/3 দোহাই দিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়িয়েছিলেন কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা ছাড়া, এবং তার ফলাফল 1/11 কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে 17 বছর দূরে নিয়ে গিয়েছিল। আজকে তারা বারবার একটি কথা বলে যে 17 বছর আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম। সেটা তো কেউ অস্বীকার করছে না। আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আপনারা ধান খেতে রাত কাটিয়েছেন, রিক্সা চালিয়েছেন, এই কষ্টের কথাই, সংগ্রামের কথা কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনারা যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যেই ক্ষমতায় আজকে এসেছেন, ক্ষমতায় আসা মাত্র আপনারা কিন্তু সেই গল্প ভুলে গিয়েছেন। আপনারা নিজেদের নির্যাতনের কথা নিজেরাই ভুলে গিয়েছেন। আজকে আপনারা নিজেরা আরেকটা শোষক হয়ে ওঠার পথে চলছেন। আমরা 2009 পরবর্তী সময়ে দেখেছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই সময়ে এই জাতীয় সংসদে এইভাবে দাঁড়িয়ে তোফায়েল আহমেদরা নানান ধরনের রেফারেন্স নিয়ে এসে, সংবিধানের অমুক তমুক রেফারেন্স নিয়ে এসে তারা গর্বের সাথে তারা বলেছিল যে এগুলো কিচ্ছু না, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। গতকালকে আমরা এরকম একটা শো দেখলাম জাতীয় সংসদের মধ্যে, একজন দাঁড়িয়ে বললেন 300 রান তার আগে করেছেন, এখন 6 বলে 12 রান করে, তাহলে এটা নাকি কিছুই না। 300 রান করে আপনি ম্যাচ জিততে না পারলে এর দায় আপনার। এখন যে 6 বলে 12 রান নিয়ে ম্যাচ জিতিয়েছে সেই কৃতিত্বও তার, সেটাও আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি না দেন তাহলে আপনি মুনাফেক। জাতীয় ঐকমত্য কমিশনে যখন আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছিলাম, তখন বারবার একটা কথা উঠে আসছিল, বেসিক স্ট্রাকচারের কথা। যেই বেসিক স্ট্রাকচারের উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, এটিকে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই জাতীয় সংসদ সেটা করার জন্য যথেষ্ট না। আমরা বারবার যুক্তি দিয়ে সেটি বুঝিয়েছি। আপনাকে অবশ্যই এই সংসদের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবেই, কিন্তু আপনারাও তখন সেটাতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, আপনারা সব কিছু বেমালুম ভুলে গিয়েছেন। আপনারা এখন বলতে যাচ্ছেন সংবিধান সংশোধন করবেন। সংবিধান সংশোধন করবেন কিসের আলোকে? জুলাই জাতীয় সনদের আলোকে। গণভোট কিচ্ছু না, জনরায় কিছুই না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, জুলাই জাতীয় সনদে বাংলাদেশের হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা আছে, যেটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে। সেটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই বিএনপির। আপনি সেটা কিভাবে পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন? কারণটা ইতোমধ্যেই কোর্ট দ্বারা আপনি এটা এর আগে বাতিল করা হয়েছে। কোর্টের প্রেসিডেন্ট অনুসারে এই যে সংশোধনী নিয়ে আসা হবে, এই সংশোধনীতে জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এটা পরবর্তীতে কোর্ট এটা আবার ইনভ্যালিড করে দেবে। কোর্ট প্রেসিডেন্ট অনুযায়ী সেটা করতে বাধ্য। তাহলে আপনি কিভাবে এটা পরিবর্তন আনবেন? আপনি জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহ যদি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। তার জন্য আমরা বারবার বলছি, আপনারা সংস্কার যে সভা, যেটার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা এখনো শপথ নেননি। আমরা আশা করব, আমরা দাবি জানাবো, আপনারা অবিলম্বে এই সংস্কার বাস্তবায়ন পরিষদ, যে সংস্কার পরিষদ সভার আপনারা শপথ গ্রহণ করবেন, এবং গণভোটের মাধ্যমে, জনরায়ের মাধ্যমে যে সংবিধান পরিবর্তনের কথা, সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের কথা জনগণ ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে, সেটিকে আপনারা সম্মান জানাবেন। তা না হলে তার পরিণতি কি হয় সেটা কিন্তু আপনারা নিজেরাই ভোগ করেছেন এর আগে, এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার তার পরিণতিও আপনারা দেখেছেন। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা আশা করব আপনারা অবিলম্বে 2/3 যে গর্ব, যে গরিমা, সেখান থেকে বের হয়ে এসে
আপনারা জনরায়কে স্বাগত জানাবেন এবং সেই অনুসারেই গণভোট অনুসারেই বাংলাদেশের সংবিধানকে সংস্কার করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গণভোট বাস্তবায়ন নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম সম্প্রতিকালে গঠিত হয়েছে। অলরেডি আমরা বেশ কিছু আহ, আহ, অনুষ্ঠান আয়োজন করেছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ছিল গত 3 দিন আগে সংসদ ভবনের সামনে একটি মানববন্ধন। আপনাদের এখানে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। তো আমি আসলে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করার জন্য। এবং এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি আমাদের সবার হৃদয়ের কাছের একটা ব্যাপার যে আপনারা কিন্তু এখানে মানে কয়েকশো মিডিয়া কিন্তু অলরেডি উপস্থিত হয়েছেন। বাট আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যখন আমি আলোচনাটার এটা দেখলাম টাইটেল যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। 2/3 সংখ্যাগরিষ্ঠ বলতে আসলে কী বোঝানো হচ্ছে? আমার কাছে 2/3 মানে হচ্ছে গণভোটের 2/3 মানুষ এই গণভোটে ভোট দিয়েছে। তো এটা তো আসলে এই 2/3 ইজ মোর ইম্পর্টেন্ট দেন সিটের 2/3। কারণ আমরা কিন্তু বাংলাদেশের এফটিপিটি সিস্টেম অনুযায়ী কিন্তু সিট মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা নিয়ে আসলে প্রচুর শিশির ভাইরা বা এরা অনেকে কথা বলেছেন। আমরাও নাগরিক সমাজের পক্ষ থেকে গত 1-1.5 বছর কিন্তু যখন কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশন আলোচনা করছিল, তখন কিন্তু একটা দাবি ছিল যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসাবে আসলে হওয়া উচিত। তো তখন কিন্তু আমরা, এবং এই ব্যাপারটা যে শুধুমাত্র জামাত ইসলামী বা কিছু ইসলামিক দল করেছিল তা কিন্তু না, আমাদের এখানে অনেকে আছেন। এই ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবিটা কিন্তু বাংলাদেশে অনেক পুরানো একটা দাবি। তুষার বলতে পারবেন বাংলাদেশের লেফট পার্টিগুলো কিন্তু বহুত আগে থেকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবি করে আসছিল। এবং আমরা কিন্তু অনেকেই এই ব্যাপারটাকে মনে করি যে আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে এফটিপিটির সিস্টেম অনুযায়ী যে সিট অনুযায়ী সেই সিট অনুযায়ী আসলে সংসদে এটা হয়, মেজরিটি হয়। তো তারপরেও আমরা নাগরিক সমাজ কিন্তু যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদেরকে বলেছিল, আমরা জাতির ঐক্যর স্বার্থে বলেছিলাম যে ঠিক আছে আমরা অ্যাটলিস্ট আপার হাউসে যাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হয়, কিন্তু লোয়ার হাউসে যেরকম বর্তমানে সিস্টেম আছে সেই সিস্টেমই কিন্তু যাতে আপাতত মানে একটা ঐক্যমত্যের স্বার্থে কিন্তু যাতে বজায় থাকে। তো আমরা ধন্যবাদ জানিয়েছি যে পার্টিকুলারলি যে এই যে রাজনৈতিক দলগুলো আসলে লোয়ার হাউসেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছিল, তারা অ্যাটলিস্ট এটা মেনে নিয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থেই কিন্তু অ্যাটলিস্ট লোয়ার হাউসে এক্সিস্টিং সিস্টেম এবং আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো আমরা দেখলাম যে আসলে বিএনপি তো কখনোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে রাজি ছিল না। এবং আমার ধারণা, অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, যে শুধুমাত্র এই একটি কারণে যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটাকে গণভোটে আলাদা করে দেওয়ার কারণেই আমার ধারণা বিএনপি এই গণভোটটার এই ইমপ্লিমেন্টেশনটার ব্যাপারে এক ধরনের নেগেটিভ একটা অবস্থান নিয়েছে। কারণ অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু অলরেডি বলা আছে যে জুলাই সনদ অনুযায়ী এগুলি ইমপ্লিমেন্টেশন হবে। বিভিন্ন দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য যে অ্যাপয়েন্টমেন্টগুলো, এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো যদি জুলাই সনদ বা গণভোট বাস্তবায়ন কমিটি গণভোট বাস্তবায়ন হয়ও, তখন এই সংবিধান সংস্কার সভায় বিএনপি নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু কাজ করতে পারে, কারণ তার তো অলরেডি মানে হাফ মেজরিটি আছে। তো যেই সংবিধান সংস্কার সভা হবে সেখানে তো অলরেডি বিএনপি মেজরিটি, অতএব বিএনপি কিন্তু তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কিন্তু সেটা করতে পারে বলে আমাদের ধারণা। কিন্তু যেহেতু এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা বলা আছে আপার হাউসে, এটা কিন্তু একটা বাধ্যতামূলক একটা ব্যাপার, যেহেতু গণভোটের মাধ্যমে জনগণ এটা রায় দিয়েছে। তো এই একটি কারণেই আমাদের ধারণা যে হয়তো বিএনপির ক্ষেত্রে এই নেগেটিভ ব্যাপারটা। তো বাট আমার কাছে আসলে মেইন সমস্যা মনে হয় যে আমি লিগাল ব্যাপারে, যেমন এখানে অনেক 3-4 জন খুব কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, বাট আমার কাছে মনে একটা সবসময় প্রশ্ন যে এই জুলাই সনদে বা এই গণভোটে এমন তো কোনো ব্যাপার নাই যেটা আসলে বিএনপির বর্তমান ক্ষমতাকে বা বর্তমান তার যে রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতাকে বিরাটভাবে চ্যালেঞ্জ করবে। কারণ বিএনপি অলরেডি সিট অনুযায়ী 2/3 আছে,
বিভিন্ন জায়গায় তো বিএনপি তার নিজে বা বর্তমান সরকার তো তার নিজের পছন্দ মতো লোকজনকেই বসাচ্ছে অলরেডি বা বসাতে যাচ্ছে। তো এটা আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন পরিপূর্ণভাবে হয়ও, গণভোট বাস্তবায়ন যদি পরিপূর্ণ হয়ও, এটা কি আসলে বিএনপিকে মানে খুব মানে এক ধরনের ডিফেন্সিভ পজিশনে ফেলে দেবে কিনা? আমার তো মনে হয় না। তাহলে আসলে কেন করছে না? এটা কি আসলে শুধুমাত্র টেকনিক্যাল কারণ, যে একটা লিগাল টেকনিক্যাল ব্যাপারে, নাকি এখানে আসলে অন্য কিছু আছে? আমার কাছে আসলে কেন জানি মনে হয় যে কিছু হয়তো অন্য কিছু আছে, হয়তো ইগো হতে পারে, একটা ইগো হতে পারে যে না কেন এখানে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে কিছু জিনিস হয়তো তারা মনে করছে যে চাপিয়ে দেওয়া হয়েছে। বাট আমার কাছে আসলে আই এম মাচ মোর কনসার্ন, যদি ফ্র্যাঙ্কলি বলি, 2030 সালের নির্বাচন নিয়ে, যেটা নিয়ে হয়তো অনেকে এখন এখনো কথা বলছে না। কারণ নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে, এবং তখনকার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সেটা কিন্তু মানে এখানে অলরেডি অনেকে ঐক্যমত্য কমিশনের মেম্বার ছিলেন। একটা কিন্তু জুলাই সনদে স্পেসিফিক্যালি বলা আছে যে দুই সরকার দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করা হবে। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেবরা কিন্তু তখন থেকেই খুব ইনসিস্ট করছিলেন যে না, এটা বিচারপতি, যে শেষ বিচারপতি না আপিল বিভাগের বিচারপতি এইটা প্রধান হিসাবে হবে। তো আমার কাছে আসলে মনে হয় যে বিএনপি হয়তো মাথায় তার আছে, বা বর্তমান সরকারের মাথায় আছে 2030 সালের বা 31 সালের নির্বাচনটাকে মাথায় রেখেই ওনাদের ক্ষেত্রে হয়তো এই জুলাই সনদের এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে এক ধরনের নেগেটিভ ব্যাপার। কারণ এখানে অন্য কোনো আইটেম আমি আর দেখি না যেটা আসলে বিএনপিকে বা বর্তমান সরকারের ক্ষমতাকে সে বিরাটভাবে আসলে খর্ব করবে। কারণ জুলাই সনদের মধ্যে আসলে বড় ধরনের বৈপ্লবিক কিছু কিন্তু ফ্র্যাঙ্কলি নাই। আমরা এক্সপেক্ট করেছিলাম আরও অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হবে, বাট যেহেতু এক ধরনের ঐক্যমত্যের স্বার্থে কিন্তু অনেক পক্ষই ছাড় দিয়েছে। বাট আমি আসলে মেইন কনসার্ন, সত্যি কথা বলতে, একদিকে বেশ কিছু জিনিসপত্র হয়তো আসছে না, বা যদি বিএনপি বা বর্তমান সরকার তার মতো করে এটাকে ড্রাইভ করে, বাট আমার মেজর কনসার্ন ইজ মাচ মোর 2030 সালের নির্বাচন। তো আমি আসলে এই জায়গা এই পর্যায়ে থামছি। আজকে অনেকে এখানে আলোচক আছেন, তাদের থেকে আমরা তো শুনবো। বাট অফকোর্স একটা ব্যাপার দিয়েই বলবো যে সবসময় আমরা বলে আসছি যে সংবিধান আসলে মানুষের জন্য, মানুষের মানে সেই মানুষ যদি আসলে, যেখানে অলরেডি বলেছে বাংলা জনগণ যেখানে 2/3 বেশি একটা সম্পর্কে রায় দিয়েছে, এইটাকে যদি যে কোনো সরকারি বা যে কোনো রাজনৈতিক দলে যদি এটাকে অবজ্ঞা করে, তার কিন্তু এক ধরনের পলিটিক্যাল মাসুল দিতে হবে। এটা হয়তো আজকে দিতে হবে না, কালকে দিতে হবে না, এই বছরের না বা পরের বছরের না, কিন্তু কোনো না কোনো সময়ে কিন্তু এর মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে। আমার ধারণা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনগণের সমর্থন পাওয়া দল, তারা এই পলিটিক্যাল, যেটাকে বলে পলিটিক্যাল হারিকিরি বা পলিটিক্যাল সুইসাইড, তারা এটা করবে না, এবং গুড সেন্স উইল প্রিভেইল। এবং আমি আবারও আহ্বান জানাবো সরকার প্রধানের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তারা যাতে জনগণের এই গণরায়টাকে সম্মান জানায়, এবং যেভাবে বলা হয়েছে গণভোটের মাধ্যমে সেভাবেই এই প্রসেসটা তারা ইমপ্লিমেন্ট করে। ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট আয়োজিত হয়েছে, এবং সেই গণভোটে 70%, প্রায় 70% ভোটার জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। 70%, দিস এ ভেরি বিগ নাম্বার। এটা নিঃসন্দেহে জনগণের একটি সুস্পষ্ট ও শক্তিশালী অভিমত। দিস ইজ এ ক্লিয়ার ডেমোক্রেটিক ম্যান্ডেট, এবং এটাকে বাস্তবায়ন করা পলিটিক্যালি অ্যান্ড মোরালি এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই স্পষ্ট জনসমর্থন থাকা সত্ত্বেও একটি মৌলিক প্রশ্ন আসছে যে এই গণভোটের ফলাফল কিভাবে বাস্তবায়িত হবে, আদৌ এটা বাস্তবায়ন করা যাবে কিনা। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা ওনারা পরিষদের সদস্য হিসেবে ওনারা শপথ গ্রহণ করবেন না। একই বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই জাতীয় জুলাই সনদ, এবং এই নিয়ে একটা রুল ইস্যু হয়েছে, রুলটা পেন্ডিং আছে। তবে আজকে আলোচনায় আমি একটা মৌলিক প্রশ্নের আলোকপাত করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইনগতভাবে আমরা কি এই সরকারকে বাধ্য করতে পারবো কিনা জুলাই সনদের রিফর্ম প্রপোজালগুলোকে বাস্তবায়ন করবার জন্য, আমরা কি বাধ্য করতে পারবো কিনা।
যদি ধরেও না হয় যে এখানে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেই ক্ষেত্রেও কি আমরা পরিষদকে বাধ্য করতে পারবো? এখানে কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে যে এখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়ও, ক্ষমতাসীন দলের কিন্তু 2/3 সদস্য থাকবে, তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকবে। দে উইল হ্যাভ 2/3 মেজরিটি ইন দি কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি অ্যাজ ওয়েল। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারাই কিন্তু প্রাধান্য পাবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি আমরা, তারা তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সেটা এক্সারসাইজ করবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কখনো রেস্ট্রিক্টেড হয় না, কখনো লিমিটেড হয় না। ইট ইজ আনফেটার্ড, ইট ইজ আনলিমিটেড। সেই জন্য আপনি আইন দ্বারা কখনো পরিষদ যদি গঠন হয়ও, পরিষদের সদস্যদেরকে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনারা এইভাবে ভোট দেন বা এইভাবে সিদ্ধান্ত নেন। দে উইল বি অ্যাট লিবার্টি টু টেক এনি ডিসিশন দে ওয়ান্ট। দিস ইজ এ রিয়ালিটি, দিস ইজ এ পলিটিক্যাল রিয়ালিটি। ফলে বাস্তবতা হচ্ছে যে আমরা গণভোটের ফল সম্পূর্ণভাবে বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের আইনগতভাবে বাধ্য করার কোনো সুযোগ নেই। তাহলে সমাধানটা কি? আমরা তো এখানে আইন আদালতে কোনো সমাধান পাবো না, বিকজ দিস ইজ নট এ লিগাল ইস্যু। মামলা পেন্ডিং থাকতে পারে কোর্টে, বাট দিস ইজ নট এ লিগাল ইস্যু, দিস ইজ এসেনশিয়ালি এ পলিটিক্যাল ইস্যু। ইট হ্যাজ লিগাল ইমপ্লিকেশনস, ইট হ্যাজ কনস্টিটিউশনাল ইমপ্লিকেশনস, বাট দ্য হার্ট অফ ইটস পলিটিক্যাল ম্যাটার। সেই জন্য এটি পলিটিক্যালি আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি সলিউশন ইন কোর্ট অফ ল, তখন আমাদেরকে উই হ্যাভ টু গো টু দি কোর্ট অফ পাবলিক ওপিনিয়ন। এবং এই লড়াইয়ের আসল ক্ষেত্রে হচ্ছে আপনার পাবলিক ওপিনিয়ন বা জনমত। এবং এই বিষয়ে আমি জাস্ট দুটি বিষয় আলোকপাত করবো। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখন অনেক বিভ্রান্তি রয়েছে। জুলাই সনদে কি বলা হয়েছে, জুলাই সনদে কোন বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই সনদে প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য কীভাবে আনার কথা বলা হয়েছে, এবং এটা কতখানি বাস্তবায়ন করতে চায় সরকার বা কতখানি চায় না, এই ব্যাপারে অনেক বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তিগুলো দূর করতে হবে আমাদের। কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে সচেতন জনগণই হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। এবং যদি জনমত সুসংগঠিত হয়, যদি জনগণ সুস্পষ্টভাবে বুঝতে পারে যে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কতখানি বাস্তবায়ন হয়েছে বা হয়নি, তাহলে কিন্তু সেই জনমতই কিন্তু সরকারের উপর একটি চাপ সৃষ্টি করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদ সদস্যদের একটি বড় ভূমিকা পালন করার দায়িত্ব আছে। আপনারা সবাই জানেন যে আমরা এমন একটা সময় পার করছি এখন, যেখানে সংসদের কার্যক্রমে মানুষের আগ্রহ অভূতপূর্ব। আমার কাছে মাঝে মনে হয় যে পার্লামেন্টারি প্রসিডিংস হচ্ছে প্রাইম টাইম টিভি শোর মতো। এখানে মানুষ একদম আগ্রহের সাথে তারা ফলো করে। সোশ্যাল মিডিয়াতে সেটা আবার কমেন্ট্রি হয়, এবং কেউ কাউকে হিরো বানানোর চেষ্টা করছে, কাউকে ভিলেন বানানোর চেষ্টা করছে। এটা একদম সোপ অপারার মতো। এবং এখানে যারা রাজনৈতিক ব্যক্তি, তারা আসলে রাজনৈতিক ব্যক্তি নন, তারা হচ্ছে জনমানুষে তারা পরিচিত মুখ হয়ে গেছেন, তারা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন। এই বাস্তবতাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যদিও তারা সংখ্যায় কম, তাদেরকে সক্রিয়ভাবে সংসদে অংশগ্রহণ করতে হবে। তাদের ভিতরে কথা বললে হবে না, সংসদে বাইরে কথা বললে হবে না, সেটাকে বাইরে প্রচার করতে হবে। আমাদের এই বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে যে দ্য অপোজিশন পার্টি ইজ এ স্মল মাইনরিটি। এক তৃতীয়াংশেরও কম সিট ওনাদের, কিন্তু সে কারণে আপনার ম্যানুভারিং স্পেস ইজ ভেরি লিমিটেড। কিন্তু আপনারা যদি কৌশলী হন, যদি আপনারা জনগণের সাথে সংযোগ স্থাপন করেন, যদি আপনারা গণমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু জনমতকে প্রভাবিত করা যাবে। আর জনমতকে যদি প্রভাবিত করা যায়, সেক্ষেত্রে রাজনীতির গতিপথ বদলানো সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে গণভোটে জনগণ তাদের অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছে। এই গণরায়কে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।